Hello and welcome to the video lecture on rearrangement reactions. ফ্রাইজ এবং ক্লেইজেনের ডিসকাশনের পর এখানে আমরা আরও কতগুলো সো কল্ড অ্যারোম্যাটিক রিঅ্যারেঞ্জমেন্টের কথা আলোচনা করব, যেখানে সাইড চেন থেকে কোনো একটা গ্রুপ অ্যারোম্যাটিক রিংয়ের উপরে মাইগ্রেট করে আসবে। এখানে বেশ কয়েকটা নেম রিয়াকশন রয়েছে, ফলে সাবস্ট্রেট, তার রিএজেন্ট এবং তার থেকে তৈরি হওয়া প্রোডাক্ট, এই তিনটে জিনিসকে আমাদের পার্টিকুলার নেম রিয়াকশনের সঙ্গে ভালো করে ট্যাগ করে নিতে হবে, যাতে আমাদের ভবিষ্যতে এটা গুলিয়ে না যায়। প্রথম যে রিঅ্যারেঞ্জমেন্ট আমরা পড়ব সেটার নাম হচ্ছে হফম্যান মার্টিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট। হফম্যান এলিমিনেশন, হফম্যান অ্যামাইড ডিগ্রেডেশন, এইসবগুলো আমরা দেখেছি যে তারই নামে, এবং যিনি বিসমার্ক ব্রাউন এই ডাইটা তৈরি করেছিলেন সে মার্টিয়াস, এই দুজনের নামে এই রিঅ্যারেঞ্জমেন্টটা আমরা এখন দেখব। এটাতে মাইগ্রেটিং গ্রুপ হচ্ছে একটা অ্যালকিল, লাইক মিথাইল, ইথাইল, আইসোপ্রোপাইল ইত্যাদি। সাবস্ট্রেট হচ্ছে একটা এন অ্যালকাইলেটেড অ্যানিলিন, লাইক এন মিথাইল অ্যানিলিন। এই এন অ্যালকিল ডেরিভেটিভ অফ অ্যান অ্যারোম্যাটিক অ্যামিন, সেটাকে যদি অ্যাকুয়াস HCl কিংবা জিঙ্ক ক্লোরাইড ইত্যাদি দিয়ে ট্রিট করা হয় আন্ডার হিটিং কন্ডিশন, তাহলে এই অ্যালকিল গ্রুপটা এন অর্থাৎ নাইট্রোজেন থেকে মাইগ্রেট করে কার্বনে চলে আসে রিংয়ের মধ্যে, অর্থাৎ এন অ্যালকিল থেকে সি অ্যালকিল ডেরিভেটিভ তৈরি, এবং মাইগ্রেশনটা হয় আইদার অর্থ কিংবা প্যারা পজিশন। এবং এদেরকে HCl দিয়ে ট্রিট করলে সাধারণত হাইড্রোক্লোরিক অ্যাসিড সল্ট হিসেবে পাওয়া যায়, এবং তাদেরকে প্রপার ট্রিটমেন্টের থ্রু দিয়ে অ্যামিনটাকে ফ্রি করতে হয়। যদি এই রিয়াকশনটা লুইস অ্যাসিড দিয়ে করা হয়, লাইক জিঙ্ক ক্লোরাইড, ইনস্টেড অফ আপ্রোটিক অ্যাসিড লাইক HCl, তাহলে এই রিঅ্যারেঞ্জমেন্টটার আরেকটা নাম আছে, এটা তখন বলা হয় রাইলি হিকিনবটম rearrangement, which is obviously a variant of the Hofmann-Martius rearrangement. এটা হয় কিভাবে? It is believed যে এই রিয়াকশনটা একটা ইন্টারমলিকিউলার পাথওয়ে দিয়ে যায়, সো দ্যাটস কাইন্ড অফ নিউ। তার কারণ আমরা এখনো অবধি যা দেখেছি তাতে ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্টের একটা ভ্যারিয়েন্ট ছাড়া বাকি সবই ইন্ট্রামলিকিউলার ছিল, কিন্তু এখানে আমরা ইন্টারমলিকিউলার পাথওয়েটা দেখতে পাচ্ছি। মিডিয়ামে প্রোটিক অ্যাসিড আছে, আমরা প্রোটিক অ্যাসিড দিয়েই করছি, হফম্যান মার্টিয়াস প্রোটিক অ্যাসিড দিয়েই হয়। তো অ্যামিনের নাইট্রোজেন তাকে অ্যাটাক করলো, প্রোটোনেটেড হলো, আমরা কোয়াটারনারি আমরা একটা অ্যামোনিয়াম সল্ট পেলাম। এই অ্যামোনিয়াম সল্টের উপরে ক্লোরাইড মিথাইলকে অ্যাটাক করছে, কারণ মিথাইল বা এই জাতীয় প্রাইমারি অ্যালকিল গ্রুপ থাকলে তার উপরে SN2 রিয়াকশন হতে পারে। তার মানে এক্ষেত্রে লিভিং গ্রুপটা হলো আমাদের PH NH2+। যেরকম অ্যালকোহলের OH কে প্রোটোনেট করে তাকে গুড লিভিং গ্রুপে কনভার্ট করা হয়, তেমন এখানে অ্যানিলিন মইটিটা হচ্ছে আমাদের গুড লিভিং গ্রুপ, কারণ নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ আছে। And once this happens, I get in the reaction medium methyl chloride and aniline. এবার অ্যানিলিন মিথাইল ক্লোরাইডের সাথে দুভাবে রিয়াকশন করতে পারে, কারণ সে হচ্ছে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। এন অ্যালকাইলেশন হতে পারে, যদি হয় তাহলে রিয়াকশন আবার আগের জায়গায় ফিরে যাবে। আর আন্ডার থার্মোডাইনামিক কন্ডিশন, it can access the corresponding ortho and para C alkyl derivative because NH2 is orthopara directing. This formation of the C alkyl derivative is little bit difficult. That is because aromaticity ke disrupt korte hobe, but under heating condition it is achievable. তো এখানে অ্যাটাক করলো মিথাইল ক্লোরাইডকে, আমরা অর্থ পজিশনটাতে দেখিয়েছি। অর্থ অ্যাটাকের ফলে আমরা এখানে অর্থোটলুইডিন এই ডেরিভেটিভটা তৈরি করতে পারব। সিমিলারলি প্যারা অ্যাটাক যদি হয় তাহলে প্যারা প্রোডাক্ট হবে। মেকানিজমটার প্রুফ কি কি আছে? প্রুফগুলো থেকে প্রশ্ন দেয়। একটা বড় প্রুফ হচ্ছে যে এই ধরনের সাবস্ট্রেটকে নিয়ে, ধরো একটা ব্রোমাইড সল্ট নেওয়া হয়েছে, একটা হাইড্রোব্রোমাইড সল্ট নেওয়া হয়েছে, আমার রিয়াকশনটা এন মিথাইল অ্যানিলিনের সাথে HBr এর রিয়াকশন করে হিট করে রিয়াকশন করা হচ্ছিল, সেখানে আমরা প্যারাটলুইডিন পাচ্ছি, অর্থোটলুইডিন পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে কিছু অ্যানিলিন পাওয়া যাচ্ছে, আবার কিছু কিছু ডাই এবং ট্রাই মিথাইলেটেড অ্যানিলিন পাওয়া যাচ্ছে।
এটা কি করে হলো? এটা হলো অনেকটা এইরকম ভাবে, যে ধরে নেওয়া যাক মিডিয়ামে অর্থোটলিডিন তৈরি হয়ে গেছে, খানিকটা তো তৈরি হয়েছে, আস্তে আস্তে তৈরি হচ্ছে, মিডিয়ামে কনসেন্ট্রেশন আস্তে আস্তে বাড়ছে। এবার এই ধরনের কোনো একটা জিনিস থেকে আমরা অ্যানিলিন পেয়েছি, ফ্রি হয়েছে অ্যানিলিন, আর তার সাথে মিথাইল ব্রোমাইডও বেরিয়ে এসেছে। যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে এই যে মিথাইলেটেড অ্যানিলিন বা টলুইডিন, এরা কিন্তু মিথাইল ব্রোমাইডের সাথে ফার্দার রিয়াক্ট করতে পারে, এবং ইনফ্যাক্ট মিথাইল গ্রুপের প্রেজেন্সের জন্য এই রিংটা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের দিকে স্লাইটলি মোর রিয়াক্টিভ হবে হয়তো বা নর্মাল অ্যানিলিনের থেকে। তাহলে এই সিস্টেমের ওপরে যদি আমি মিথাইল ব্রোমাইড দিয়ে ট্রিট করি, তাহলে চান্সেস আর যে মিথাইলটা আবার এখানেই হয়তো ঢুকে গেল, অর্থাৎ এই মিথাইলটা হয়তো এখানেই ঢুকে গেল। তো এই মিথাইল যদি এখানে ঢুকে যায়, এখানে কালার কোডিংটা একটু গন্ডগোল হয়েছে, এটা নীল করে দিলে আর এটাকে লাল করে দিলে জিনিসটা ভালো বোঝা যাবে। কারণ আমি নীল মিথাইলটাকে অলরেডি অর্থতে লিখেছি, লাল মিথাইলটা তাহলে প্যারাতে আসা উচিত। যাই হোক, দুটো মিথাইলই একই রিংয়ের ওপরে ঢুকলো। এইটা যদি হয় তাহলে কিন্তু এই অ্যানিলিনটা আর মিথাইল ব্রোমাইডের সাথে রিয়াকশন করার সুযোগ পাবে না, কারণ অ্যানিলিনের সাপ্লাই এবং মিথাইল ব্রোমাইডের সাপ্লাই কিন্তু মিডিয়ামে ইকুয়াল। একটা এই কম্পাউন্ড থেকে একটা অ্যানিলিন আর একটা মিথাইল ব্রোমাইড তৈরি হতে পারে। তাহলে যদি অ্যানিলিনের বদলে আগে থেকে তৈরি হয়ে বসে থাকা টলুইডিন ডেরিভেটিভ সেই মিথাইল ব্রোমাইডকে খেয়ে নেয়, তাহলে অ্যানিলিন রিয়াকশন করতে পারবে না। তাহলে আমরা কিছু কিছু ডাই এবং কোনো কোনো ক্ষেত্রে ট্রাইমিথাইলেটেড, অর্থাৎ এইখানেও একটা মিথাইল করতে পারে, অবভিয়াসলি সেক্ষেত্রে আরেকটা অ্যানিলিন মলিকুল রিয়াকশন করার সুযোগ হারাবে। তাহলে সেখানে আবার আরেকটা অ্যানিলিন মলিকুল আনরিয়াক্টেড অবস্থায় আমরা পাবো। তাহলে এই ধরনের জিনিসপত্র আমরা এখানে দেখতে পেতে পারি। তার মানে আমরা আনরিয়াক্টেড অ্যানিলিন পাবো এবং তার সাথে ডাই এবং ট্রাইমিথাইলেটেড অ্যানিলিনও পাবো। যদি বলা হয় যে মিথাইল হ্যালাইড বা এই ধরনের অ্যালকিল হ্যালাইড মিডিয়ামে পেরিয়ে এসেছে, the best possible way to verify that is to isolate that অ্যালকিল হ্যালাইড, সেটাও করা হয়েছে। যেমন এই কম্পাউন্ডের ক্ষেত্রে রিয়াকশন করে মিডিয়ামে মিথাইল ক্লোরাইড যে বেরিয়েছে সেটাকে তারা আইসোলেট করে প্রমাণ করেছে যে হ্যাঁ সত্যি এখানে ইনসিটু মিথাইল ক্লোরাইড তৈরি হচ্ছে, হুইচ ইজ কনসিস্টেন্ট উইথ আওয়ার মেকানিজম। কখনো HCl, কখনো HBr, কখনো HI ইউজ করে রিয়াকশন করেছে, বাট আন্ডার দ্য সেম রিয়াকশন কন্ডিশন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা অবজারভেশন যে অর্থপ্যারা রেশিওটা আন্ডার দ্য সেম রিয়াকশন কন্ডিশন ইজ ওয়াইডলি ডিফারেন্ট, হুইচ মিনস যে এই যে হ্যালোজেন বা হ্যালাইড আয়নটা, তার কিন্তু একটা ডেফিনিট রোল আছে ইন ডিটারমিনিং যে অর্থপ্যারা রেশিওটা কি হবে। অ্যান্ড দ্যাট ইজ নট আনএক্সপেক্টেড, তার কারণ এই মেকানিজমটা যদি সত্যি হয় তাহলে এখানে MEX যখন বেরিয়ে আসবে তখন এক্স এর নেচারের উপর ডিপেন্ড করবে যে অর্থ অ্যাটাক বেশি হবে নাকি প্যারা অ্যাটাক বেশি হবে, কোনটা কিরকম হবে। কারণ MEX এর বাল্ক, স্টেরিক বাল্ক বা লিভিং গ্রুপ এবিলিটি ইত্যাদি সবই কিন্তু চেঞ্জ হয়ে যাবে এক্স এর নেচারের সঙ্গে। অ্যাজ এ রেজাল্ট আমরা একটা এই যে অবজারভেশনটা যে এক্সটাকে ভ্যারি করালে অর্থপ্যারা রেশিওটা আন্ডার সেম কন্ডিশন ওয়াইডলি ভ্যারি করছে, সেটা কিন্তু আমার এই মেকানিজমকে ঘুরিয়ে সাপোর্ট করলো, কারণ আমার এই মেকানিজমে আমরা MEX কে আইসোলেট করেছি এবং তার উপরে একটা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে তাকে ইলেকট্রোফাইল হিসেবে ব্যবহার করে আমরা অর্থপ্যারা কম্পাউন্ডগুলোকে অ্যাক্সেস করেছি। তার মানে এক্স এর নেচারের উপরে সেই অর্থপ্যারা রেশিওটা ডিপেন্ড করারই কথা, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এটাও মিথ্যে। আরো প্রুফ আছে, বলছে যদি এরকম প্রাইমারি গ্রুপ নেওয়া হয় যেটার পোটেনশিয়ালি রিঅ্যারেঞ্জমেন্ট করার ক্ষমতা আছে, তাহলে দুটো ঘটনা লক্ষ্য করা যায়। একটা হচ্ছে মিডিয়াম থেকে এই ধরনের অ্যালকিল হ্যালাইডদের রিকভার করা যায়, সেক্ষেত্রে দেখা যায় যে তাদের কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হয়নি, কারণ এটা আমার মেকানিজম অনুযায়ী এটা SN2 রিয়াকশন হওয়ার কথা, এবং SN2 তে এই অ্যালকিল পার্টে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট আমি এক্সপেক্ট করবো না। তারপরের পার্টটা হচ্ছে এই প্রাইমারি অর্গানোহ্যালাইডের উপরে আমাদের অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে, যেখানে এ ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। তার মানে এটাকে তুমি টু সাম এক্সটেন্ট ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনের মতো ভাবতে পারো। তো ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনে প্রাইমারি অর্গানোহ্যালাইড ব্যবহার করলে বা প্রাইমারি সাবস্ট্রেট ইউজ করলে সেখানে রিঅ্যারেঞ্জমেন্ট একটা মেজর সাইড রিয়াকশন এবং মেজর প্রবলেম। তো ঠিক সেই রকম ভাবেই যখন একে ব্যবহার করব আমরা, এর থেকে যদি আমরা একটা ক্যাটায়ন তৈরি করতে চাই, তাহলে দেয়ার ইজ এ চান্স দ্যাট ভায়া 1,2 হাইড্রোজেন শিফট
instead of a primary carbocation, we may get a secondary carbocation, and that secondary carbocation will react with aniline accordingly to give you the ortho and para derivatives, where the 3-carbon unit, instead of being a propyl and propyl side chain, is now a isopropyl side chain. তার মানে রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে। তার মানে এগেন আমার যে মেকানিজমটা দেওয়া হয়েছে সেই মেকানিজমটাকে সাপোর্ট করলো, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের মেকানিজমটাকে কিন্তু সাপোর্ট করলো। ওকে, সিনথেটিক ইউটিলিটি এটা পরীক্ষায় আসে, তোমাকে এটা বলতে পারে যে 2,4,6 ট্রাইমিথাইল অ্যানিলিন বানাও। তো এটা নর্মালি কিন্তু অ্যানিলিনের ওপরে মিথাইল আয়োডাইড দিলে বা মিথাইল ক্লোরাইড দিলে হবে না, তার কারণ অ্যানিলিনের উপরে তুমি যতই মিথাইল আয়োডাইড মিথাইল ক্লোরাইড দাও সে নাইট্রোজেনের উপর চলে যাবে এবং ইভেনচুয়ালি এই কোয়াটার্নারি অ্যামোনিয়াম সল্টটা তৈরি হবে। ঠিক যেরকম কোপ এলিমিনেশনের সময় তোমরা দেখেছিলে যে একটা RnH2 এর উপরে তুমি যদি মিথাইল আয়োডাইড দিতে থাকো তাহলে সেখানে কিন্তু RnMe3+ I- হয়ে বসে থাকে। তাহলে এইটা থেকে আমি 3টে মিথাইলকে আমার জায়গা মতো সেন্ড করতে হবে, পাঠিয়ে দিতে হবে। একবার 2টো যাবে অর্থতে, একটা যাবে প্যারাতে। তো সেটা করা যায়, তুমি হিট করলে একটার পর একটা মিথাইল মাইগ্রেট করতে করতে হয়তো প্রথমে প্যারা বা প্রথমে হয়তো অর্থ, তারপরে আবার আরেকটা জায়গায়, তারপরে আবার আরেকটা জায়গায়, অ্যাকর্ডিংলি 3টে জায়গায় যাবে। কারণ যেহেতু এটা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন NH2 অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ, তাহলে 3টে আমার জায়গা মতো 2, 4 এবং 6 পজিশনে বসে যাবে এবং এটাকে ওয়ার্ক আপ করলে আমরা 2,4,6 ট্রাইমিথাইল অ্যানিলিন পেয়ে যাব। ওকে, সো দিস ইজ হাউ দিস রিঅ্যাকশনস উইল টেক প্লেস। এরপর চলে এসো আরেকটা নেম রিঅ্যাকশনে। তাহলে হফম্যান মার্টিজটা কি? অ্যালকিল গ্রুপ মাইগ্রেট করে N অ্যালকিল অ্যানিলিন, N অ্যালকাইলেশন থেকে C অ্যালকাইলেশন। অর্টন রিঅ্যারেঞ্জমেন্ট, এখানে স্টার্টিং মেটেরিয়ালটা হচ্ছে N হ্যালো অ্যানিলাইড। অ্যানিলাইড মানে হচ্ছে MECO NH অর্থাৎ তুমি ভাবতে পারো যে এটা হচ্ছে একটা অ্যামাইড যেটা ডিরাইভ করা হয়েছে একটা অ্যারাইলামিন লাইক অ্যানিলিন এবং একটা অ্যাসিড ক্লোরাইড লাইক অ্যাসিটাইল ক্লোরাইড। তাদের মধ্যে রিঅ্যাকশনে যে কম্পাউন্ডটা তৈরি হয় সেটা হচ্ছে N হ্যালো অ্যানিলাইড। তো এই N হ্যালো অ্যানিলাইড মানে তুমি এটাকে জাস্ট, এটা যদি ফিনাইল রিং হয় তাহলে তুমি এটাকে জাস্ট অ্যাসিটানিলাইড ভাবতে পারো। তো এই N হ্যালো অ্যানিলাইড তৈরি হয় বেসিক্যালি এই অ্যানিলাইড কম্পাউন্ডটা থেকে। এই অ্যানিলাইড কম্পাউন্ডের এই হাইড্রোজেনটাকে যদি তুমি এক্সট্রাক্ট করে নাও এবং তারপরে তার সাথে ক্লোরিনের রিঅ্যাকশন করো তাহলে N হ্যালোজেনেশন হবে। এটা অনেকটা তোমার ওই বেসিক মিডিয়ামে যেরকম কিটোনের আলফা হাইড্রোজেন খেয়ে নিয়ে হ্যালোজেনেশন হয় অনেকটা সেরকম। এই হাইড্রোজেনটা আনইউজুয়ালি অ্যাসিডিক, তার কারণ প্রথমত এটা একটা NH, দ্বিতীয়ত এটা কার্বনিলের সঙ্গে কনজুগেটেড হবে, কনজুগেট বেস, এবং অ্যাট দ্য সেম টাইম অ্যারোমেটিক রিংয়ের এখানে একটা রেজোন্যান্স করারও ক্ষমতা আছে। ইটস লাইক আ বেঞ্জাইলিক টাইপ অফ পজিশন, and therefore it is not surprising that this hydrogen is very acidic, and you can remove this hydrogen under basic medium and introduce in an electrophile like a halogen at this point. এই জিনিসটাকে নিয়ে আবার যদি সেই একই গল্প, তার মানে হফম্যান মার্টিয়াস এবং মর্টনের রিঅ্যারেঞ্জমেন্টের আমাদের রিয়েজেন্টটা মোটামুটি সেম। এটাকে অ্যাকুয়াস HCl দিয়ে হিট করো তাহলে এই N হ্যালোটা C হ্যালোতে কনভার্ট হবে এবং সেটা 4' ক্লোরো অ্যাসিটানিলাইড অর্থাৎ প্যারাতে যাবে, সেটা মেজর প্রোডাক্ট। আরেকটা 2' ক্লোরো অ্যাসিটানিলাইড অর্থাৎ অর্থতে যাবে, সেটা মাইনর প্রোডাক্ট। কেন এগুলো 2', 4' অনেকবার বলা হয়েছে, মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। তো এবার এর সিনথেটিক ইউটিলিটি আমাকে দেখতে হবে। 2' or 4' হ্যালো অ্যাসিটানিলাইড আর সোর্সেস অফ 2 and 4 হ্যালো অ্যানিলিনস, যাদেরকে এমনি সিনথেসিস করাটা মুশকিল। তো এই জিনিসকে যদি তুমি হাইড্রোলিসিস করো তাহলে এখান থেকে প্যারাক্লোরোঅ্যানিলিন তৈরি হবে, এটাকে হাইড্রোলিসিস করলে 2-ক্লোরোঅ্যানিলিন তৈরি হবে। আমরা জানি যে নর্মালি অ্যানিলিনকে যদি ক্লোরিন দিয়ে ট্রিট করা হয় তাহলে সে কিন্তু মোনোক্লোরোতে থামে না, সে 2,4,6 ট্রাইক্লোরোঅ্যানিলিন তৈরি করে। এটা টার্গেট মলিকিউল হলে অবভিয়াসলি অ্যানিলিন থেকে শুরু করা ওয়ে বেটার, কিন্তু যদি এইটা বা তার করেসপন্ডিং অর্থোক্লোরো অ্যানিলিন ডেরিভেটিভটা আমার টার্গেট মলিকিউল হয় তাহলে আমাদের এই অর্টন রিঅ্যারেঞ্জমেন্টের সাহায্য নিতে হবে। তো এটা কি করে হবে কি করে? মেকানিজমটা কিন্তু অনেকটা তোমার সেই হফম্যান মার্টিয়াসের মতোই। হফম্যান মার্টিয়াসে অ্যারোমেটিক রিংয়ের যে পার্টটা অর্থাৎ যে অ্যানিলিন পার্টটা সেটাকে আমরা অ্যানিলিনিয়ামে কনভার্ট করে গুড লিভিং গ্রুপে কনভার্ট করেছিলাম,
এবং তারপর তার উপরে একটা SN2 রিয়াকশন করেছিলাম। তো এখানেও তাই হবে, আমাদের এই এন ক্লোরো অ্যানিলিন যেটা, সেটা এন ক্লোরো অ্যানিলিন না, সরি, এন ক্লোরো অ্যাসিটাইলাইড যেটা, সেটার আমরা অ্যাসিটাইলাইড নিয়ে রিয়াকশন করছি। তো সেখানে HCl দিলে ফার্স্টে এই অক্সিজেনের উপর প্রোটনেশন হবে, এই অক্সিজেনটাতে প্রোটনেশন হওয়াটাই স্বাভাবিক, বিকজ দিস is resonance stabilized, nitrogen and lone pair is stabilized. However, this whole part is also now have become kind of a acceptable living group, এবং এখানে ক্লোরাইড মাইনাস ক্লোরিনের উপরে নিউক্লিওফিলিক অ্যাটাক করতে পারে। দিস থিংস, এই ধরনের অ্যাটাক তুমি এর আগে দেখেছো যখন তুমি হ্যালোজেনেশন অফ কিটোনে আন্ডার অ্যাসিডিক কন্ডিশন, যখন আমরা লেস সাবস্টিটিউটেড পজিশন থেকে হ্যালোজেনকে মোর সাবস্টিটিউটেড পজিশনে শিফট করতে দেখেছি। তো ঠিক সেরকমভাবেই ক্লোরাইড এখানে নিউক্লিওফিলিক অ্যাটাক করলো, এবং তার মানে মিডিয়ামে ক্লোরিন বেরিয়ে গেল। মিডিয়ামে তার মানে ক্লোরিন বেরিয়ে গেল, তার মানে এটা একটা ডিহ্যালোজেনেশন স্টেপ, which is basically a bimolecular nucleophilic substitution happening on chlorine, not on carbon, but on chlorine. এবং তার ফলে এই লিভিং গ্রুপ যেটা বেরিয়ে এলো সেটা টটোমেরিক চেঞ্জ করলেই অ্যাসিটাইলাইড হবে, আর অ্যাসিটাইলাইডের মধ্যে যদি ক্লোরিন দেওয়া হয় তাহলে তো নর্মাল অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে, এবং সেখানে অর্থোপ্যারা পজিশনে ঢুকে যাবে। দিস নাইট্রোজেন লোন পেয়ার বিং কনজুগেটেড উইথ কার্বনিল, তার রিঅ্যাক্টিভিটি অনেক কমে গেছে, এবং সেই রিংয়ের মধ্যে তিনখানা ক্লোরিনকে অ্যাক্সেস দেবে না, একটাই দেবে, হয় অর্থ না হলে প্যারা। এবার রিঅ্যাকশন থেমে যাবে। সো অল্টারনেটিভ একটা মেকানিস্টিক প্রপোজালও আছে, যে এটা হয়তো আছে, তার সঙ্গে সঙ্গে আরও একটা হতে পারে, সেটা হচ্ছে মেবি chloride minus will attack at the para position and displace this chloride via a complicated, a little bit of complicated bimolecular nucleophilic substitution. So this is like allylic rearrangement এর মতো অনেকটা, যেরকম SN2 প্রাইম হয়। এই সিস্টেমের ওপরে যদি কেউ নিউক্লিওফিলিক অ্যাটাক করে এক্স কে বার করে দেয়, তাহলে এখানে যদি অ্যাটাক করে তাহলে এরকম গিয়ে এরকম চলে যাবে, এক্স চলে যাবে, তাহলে এটা হচ্ছে তোমার অ্যালাইলিক রিঅ্যারেঞ্জমেন্ট। লেটস সে এই অ্যালাইলিক রিঅ্যারেঞ্জমেন্টটাকে তুমি যদি আরো একটুখানি বাড়িয়ে দাও, মেবি এই জায়গাটাতে যদি তুমি এখানে আরেকটা ডাবল বন্ড দিয়ে দাও, সো তাহলে নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করতে পারে, ডাবল বন্ড এখানে শিফট করলো, ডাবল বন্ড এখানে শিফট করলো, ডাবল লিভিং গ্রুপ এখানে বেরিয়ে গেল। তো এখানে তাই হচ্ছে অনেকটা, সেরকম হতে পারে। তবে এই মেকানিজমটা যে অপারেট করছে তার ফেভারে অনেকগুলো প্রুফ আছে। কি কি প্রুফ আছে দেখা যাবে, সেখান থেকে প্রশ্ন হবে। সব থেকে বড় কথা, মিডিয়ামে মলিকুলার ক্লোরিন আইসোলেট করেছে, তার মানে ডেফিনেটলি এখানে এই ডিহ্যালোজিনেশন স্টেপটা ইজ ইনভলভড। আচ্ছা, যদি এখানে হ্যালোজেন বেরিয়ে থাকে তাহলে হ্যালোজেন ধরতে পারবে, এবং ধরেছে। হ্যালোজেন ক্যাপ্টর হিসেবে অন্য মলিকিউলকে দিয়েছে, এখানে রিয়াকশন করেছে 2' 6' অ্যান্ড N ট্রাইক্লোরো অ্যাসিটাইলাইড, অর্থাৎ নাইট্রোজেনের উপর একটা ক্লোরিন আছে, অর্থ দুটো পজিশনে 2' এবং 6', এই দুটোতে দুটো ক্লোরিন আছে। এর উপরে অটন রিঅ্যারেঞ্জমেন্ট করলে অটন হওয়ার কথা, এই ক্লোরিন ডিহ্যালোজেনেট করে বেরোনোর কথা, এবং মিডিয়ামে এই জিনিস বেরোনোর কথা। এবার এইটা যেটা বেরোচ্ছে সেখানে অর্থ পজিশনে দুটো বাল্কি ক্লোরিন অ্যাটম থাকার জন্য কিন্তু ও এই NHCOMe এই আউট অফ প্লেন হয়ে গেছে। NHCOMe আউট অফ প্লেন হয়ে গেলে এই নাইট্রোজেনের প্লাস আর এফেক্টটা দেখাতে পারবে না, এই রিংটা কিন্তু আর অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের প্রতি খুব একটা সাসেপ্টেবল থাকবে না, ক্লোরিনের সঙ্গে তার রিয়াকশন স্লাগিশ হয়ে যাবে। এই অবস্থায় যদি রিয়াকশন মিডিয়ামে কোনো একটা এমন সাবস্ট্রেট দেওয়া হয় যার সাবস্টিটিউয়েন্ট ঠিকঠাক প্লাস আর এফেক্ট এক্সার্ট করতে পারে, তাহলে তার ওই ক্লোরিনের সঙ্গে অ্যারোমেটিক ইলেকট্রোলিক সাবস্টিটিউশনে পার্টিসিপেট করার কোনো অসুবিধা নেই। সেটা সেরকম একটা জিনিস দেওয়া আছে, যেটা হচ্ছে অ্যাসিটন, ইচ্ছাকৃতভাবে দেওয়া, এই সাবস্ট্রেটকে ইচ্ছাকৃতভাবে দেওয়া, এটা দেখার জন্য যে যদি মিডিয়ামে সত্যিই আমার মেকানিজম ঠিক হয়, তাহলে তো মিডিয়ামে তো ক্লোরিন বেরোবে, সেই ক্লোরিনটাকে অ্যানিসোর ক্যাপচার করতে পারে কিনা। হ্যাঁ, ক্লোরিনেটেড অ্যানিসোর পাওয়া যাচ্ছে। তার মানে এই রিয়াকশনটাও কিন্তু আমাদের এই যেটা আমরা বলছিলাম যে হফম্যান মার্টিয়ার, সেরকমই একটা ইন্টারমলিকিউলার, সেই ইন্টারমলিকিউলারিটির একটা প্রুফ হচ্ছে আমরা হ্যালোজেন ক্যাপ্টার দিলে হ্যালোজেনকে ক্যাপচার করতে পারছি, অর্থাৎ মিডিয়ামে ডিহ্যালোজেনেশনের মাধ্যমে ক্লোরিন সত্যি সত্যি বেরিয়েছে, এবং এখানে তার মানে সিলেক্টিভ ক্লোরিনেশন হচ্ছে। এইটার হচ্ছে না কারণ এর রিয়াকশন রেট স্লোয়ার, এইটার হচ্ছে এর রিয়াকশন রেট স্লোয়ার বিকজ অফ স্টেরিক ইনহিবিশন অফ কনজুগেশন, which reduces the nucleophilicity of this particular benzene ring, but this benzene ring is highly nucleophilic and therefore it captures the chlorine. যদি সত্যি আমাদের এই অটন রিঅ্যারেঞ্জমেন্টের মেকানিজম
যেটা দেওয়া হয়েছে সেটা যদি সত্যি ঠিক হয়, তাহলে সেই মেকানিজমের মধ্যে ইন্ট্রিনসিক্যালি এমবেডেড রয়েছে যে অ্যাসিটানিলাইডের মধ্যে ক্লোরিন এবং অ্যাকুয়াস HCl দিলে সেখানে ক্লোরিনেশন হবে, এবং তার একটা ডেফিনিট অর্থোপ্যারা রেশিও আমরা দেখতে পাচ্ছি অর্টন রিঅ্যারেঞ্জমেন্টে। তো সেটা বাইরে থেকে অ্যাসিটানিলাইড মানে একটা এক্সপেরিমেন্ট করেছে যেখানে অ্যাসিটানিলাইডের মধ্যে ক্লোরিন এবং অ্যাকুয়াস HCl দিয়েছে এবং ঠিক অর্টন রিঅ্যারেঞ্জমেন্ট যে কন্ডিশনে হয় সেই কন্ডিশনটাকে মিমিক করেছে, অর্থাৎ টেম্পারেচার, সলভেন্ট সবকিছু একই রকম দিয়েছে। তাতে দেখা যাচ্ছে হ্যাঁ 4' এবং 2' ডেরিভেটিভ তৈরি হচ্ছে, এবং সেখানে সবচেয়ে বড় কথা এই অর্থোপ্যারা রেশিওটা ইজ এক্স্যাক্টলি দ্য সেম as obtained for Orton rearrangement of N-chloroacetanilide. Exactly same রেশিও আমরা পাচ্ছি অর্থ এবং প্যারার অর্টন রিঅ্যারেঞ্জমেন্টের N-chloroacetanilide থেকে যেটা পাওয়া যায় সেটাই পাওয়া যাচ্ছে। তার মানে আমার ওই মেকানিজমের মধ্যে যে এই স্টেপটা রয়েছে, যেটা এই যে অংশটা, সেটা ভ্যালিডেটেড। কারণ এই যখন রিয়াকশন করবে ক্লোরিনের সঙ্গে তখন ডেফিনেটলি অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কি দিবে। অন্য কোনো হ্যালাইড যদি মিডিয়ামে দেওয়া থাকে, লাইক সাপোজ তুমি যদি এখানে ক্লোরাইড, এখানে ক্লোরিন আছে কিন্তু এখানে তুমি HCl না দিয়ে এখানে HBr HI, তাহলে তোমার মেকানিজম অনুযায়ী এখানে মিডিয়ামে XCl লিবারেট করার কথা, বিকজ X minus will now attack as the nucleophile after the protonation. Protonation takes away H plus, therefore X minus is liberated. Therefore X minus will make the nucleophilic attack and XCl will be liberated. এবার তার মানে তোমার ইলেকট্রোফাইল হচ্ছে XCl। এবার XCl এ যদি এক্সট্রা ব্রোমিন বা আয়োডিন হয় তাহলে তার ইলেকট্রোফিলিক এন্ড কিন্তু হচ্ছে X নিজে, কারণ সে ক্লোরিনের থেকে লেস ইলেকট্রোনেগেটিভ। তাহলে এটা যদি ডেল প্লাস হয় তাহলে XCl এর ওপর ইলেকট্রোফিলিক এন্ড হয়, তাহলে এইবার আমরা তাহলে এক্সপেক্ট করতেই পারি এবার XCl এর সঙ্গে অ্যাসিটানিলাইডের যখন রিয়াকশন হবে তখন X পার্টটা রিং এর মধ্যে ঢুকবে, হয় অর্থ নাহলে প্যারা, এই দুটো কম্পাউন্ড তৈরি হবে, ক্লোরিন কিন্তু ঢুকবে না। এবং তাই হচ্ছে, দেখা যাচ্ছে যে ক্লোরিন এখন আর মাইগ্রেট করেনি, অ্যাজ ইফ X মাইগ্রেট করে গেছে, ক্লোরিন মিডিয়ামে তখন ক্লোরাইড হিসেবে রয়ে গেছে। তো এটাও আরেকটা। আচ্ছা, এরপর চলে এসো ব্যামবার্জার রিঅ্যারেঞ্জমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। ব্যামবার্জার রিঅ্যারেঞ্জমেন্ট ইজ মাইগ্রেশন অফ OH from nitrogen to the para position of the ring. তার মানে আমার স্টার্টিং ম্যাটেরিয়ালটা কিন্তু একটা হাইড্রক্সিলামিন ডেরিভেটিভ, N-phenyl হাইড্রক্সিলামিন। একে আমরা নাইট্রোবেনজিনের রিডাকশানে দেখেছি। নাইট্রোবেনজিনের যখন রিডাকশন হয় তখন অ্যাসিডিক মিডিয়ামে পুরো NH2 অব্দি চলে যায়, কিন্তু সো কল্ড নিউট্রাল মিডিয়ামে এটা এই N-phenyl হাইড্রক্সিলামিন স্টেজে থেমে যায়। এই N-phenyl হাইড্রক্সিলামিন স্টেজটাকে আমরা ডিটেক্ট করতে পারি বাই অক্সিডাইজিং ইট টু নাইট্রোসো বাই টলেন্স রিয়েজেন্ট, যেটা নিজে রিডিউসড হয়ে মেটালিক সিলভারের প্রেসিপিটেট দেয়, সো কল্ড মুলিকেনবার্গার টেস্ট। তো এই N-phenyl হাইড্রক্সিলামিন বানানোর টেকনিক তার মানে আমাদের জানা আছে, বিভিন্নভাবে বানানো যায়, এবং তাকে যদি তুমি অ্যাকুয়াস অ্যাসিড দিয়ে ট্রিট করো, পার্টিকুলারলি H2SO4 H2O দিয়ে ট্রিট করো, H2SO4 দেওয়া হচ্ছে তার কারণ তার যে কনজুগেট বেস HSO4- সেটা ভেরি মাচ নন নিউক্লিওফিলিক, ফলে এখানে ওয়াটারটাই নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে এবং আমরা 4 অ্যামিনো ফেনল পাবো। মেকানিজমটা হচ্ছে অনেকটা এরকম, ইফ ইউ অ্যাড H plus to this N-phenyl hydroxylamine, then you can have two different conjugate bases, conjugate acids, একটা নাইট্রোজেনের উপর প্রোটনেশন, একটা অক্সিজেনের উপর প্রোটনেশন। If the nitrogen is protonated, then it is a reversible protonation reaction, not much can happen here, but once the OH2 plus gets protonated, then this can leave. Now this generates a tremendously electrophilic system, which is a nitrinium ion. Nitrogen mathay plus charge, but look at this nitrogen and that nitrogen. This nitrogen has only 2 sigma bonds, 1 lone pair, therefore only 6টা electron আছে, and this has 4 sigma bonds, so this is a ammonium salt, so the nitrogen mathay plus charge থাকলেও octet কিন্তু filled আছে. This is pretty much acceptable, but this is very electrophilic, and nitrogeনের উপরে এই plus chargeটা একদম পছন্দ করে না, so the resonance canonical where the plus charge is actually at the para position, that is the more contributing structure. There are proof যে এইটার contribution towards overall structure is much greater. তো ওয়াটার এবার এখানে নিউক্লিওফিলিক অ্যাটাক করবে, প্যারা পজিশনে অ্যাটাক করলো, তাহলে I have sort of a imine type complex, imine type intermediate, which loses a proton and then immediately tautomatizes or aromatizes
to the corresponding para-aminophenol. If this is happening like that, then I can say that this is basically like একটা অ্যালকোহলের উপরে প্রোটনেশন হলো, আর H2 প্লাস হলো, সেখান থেকে R প্লাস হলো, R প্লাসকে আবার জল অ্যাটাক করলো, করে আবার অ্যালকোহলটা তৈরি হলো। সো দিস ইজ লাইক আ SN1 রিয়াকশন। এর আগেরগুলো আমরা দেখছিলাম সেখানে খানিকটা SN2 একটা ব্যাপার ছিল, সেখানে এন এর উপরে থাকা অ্যালকিলটাকে অ্যাটাক করছিল একটা ক্লোরাইড বা ব্রোমাইড বা আয়োডাইড। অর্টনের ক্ষেত্রে এন এর উপরে থাকা একটা ক্লোরিনকে অ্যাটাক করছিল একটা ক্লোরাইড বা ব্রোমাইড বা আয়োডাইড। এখানে কিন্তু লিভিং গ্রুপ বেরিয়ে গিয়ে একটা ক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে, and that is why it is it may be called a SN1 reaction. তো SN1 রিয়াকশন হলে কি হবে? আমরা যদি বাইরে থেকে নিউক্লিওফাইল অ্যাড করি তাহলে রেট অফ দ্য রিয়াকশন চেঞ্জ হবে না, তাই হয়। এটা একটা প্রুফ যে বাইরে থেকে নিউক্লিওফাইল অ্যাড করছি কিন্তু রেট চেঞ্জ হচ্ছে না। যদি আমরা এই মেকানিজমটা ধরে নিই তাহলে আমাদের মিডিয়ামে যে ওয়াটার আছে সেটা অনেক বেশি কনসেন্ট্রেশন আছে এখান থেকে যে ওয়াটারটা বেরোচ্ছে তার তুলনায়, তাহলে তারই নিউক্লিওফিলিক অ্যাটাক করার স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি ভেরি ভেরি হাই। তো দেখেছি যে এইরকম হাইড্রক্সিলামিন নিয়েছি যে এখানে এই অক্সিজেনটা লেভেল না, আর এখানে ওয়াটার যেটা নিয়েছে সেটা আইসোটোপিক্যালি এনরিচ, সেখানে ওয়েটিং আইসোটোপ নর্মাল অ্যাবান্ডেন্সের থেকে অনেক বেশি আছে। তো প্রোডাক্ট যেটা আইসোলেট করেছি সেখানে প্যারাঅ্যামিনোফেনলে এই অক্সিজেনটা বলছে লেভেল। যদি তুমি এখানে অন্য কোনো নিউক্লিওফাইল দিয়ে দাও যেটা নিউক্লিওফিলিসিটি ওয়াটারের থেকে অনেক বেশি হবে, যেমন HCl যদি দাও তাহলে মিডিয়ামে ক্লোরাইড থাকবে, যে কারণে আমি এখানে বলেছিলাম যে তুমি যদি OH তৈরি করতে চাও তাহলে তোমাকে H2SO4 দিতে হবে, কারণ তার যে কনজুগেট বেস সেটা নন নিউক্লিওফিলিক। কিন্তু ডেলিভারেটলি যদি তুমি ইচ্ছাকৃতভাবে একটা এমন অ্যাসিড দাও যার কনজুগেট বেসটা হাইলি নিউক্লিওফিলিক লাইক ক্লোরাইড, জাস্ট এটা দেখার জন্য যে তুমি মেকানিজম যেটা দিয়েছো সেটা ঠিক আছে কিনা, সেখানে দেখবে যে হ্যাঁ ক্লোরাইড ইনকর্পোরেটেড হয়ে যাচ্ছে। যদি এখানে আমি অ্যালকোহল ইউজ করি ইনস্টেড অফ ওয়াটার, তাহলে OH এর বদলে ডেফিনেটলি আমি এখানে অ্যালকোহলের অ্যাটাকের পর আমরা এখানে তার মানে একটা ইথার পাবো। তার মানে এই ধরনের ইন্টারমিডিয়েট যদি তৈরি হয় এবং সেখানে ওয়াইটা যদি অ্যাটাক করে তাহলে আমরা এখানে ওয়াই এর ইনস্টলেশন দেখতে পাবো। ওয়াইটা একটা নিউক্লিওফিলিক স্পিসিস, বি এটা হ্যালাইড or a water molecule or an alcohol. ওয়ান থিং মে বি আস্ক যে এই যে রেজোন্যান্স স্ট্রাকচারটা, এই রেজোন্যান্স স্ট্রাকচারটা আরেকটা রেজোন্যান্স ক্যানোনিক্যাল আঁকা যেত, সেখানে এইখানটায় ডাবল বন্ড দিয়ে আমরা এই জায়গাতে প্লাস চার্জ করতে পারতাম, তাহলে অর্থ অ্যাটাক হওয়ার কথা, কিন্তু অর্থ অ্যাটাক এখানে প্রায় দেখা যায় না। দি এক্স্যাক্ট রিজন বিহাইন্ড দি এক্সক্লুসিভ প্যারা অ্যাটাক সেটা এখনো অবধি খুব একটা ওয়েল নোন নয়, খুব একটা ওয়েল নোন নয়। একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে এই জায়গায় যদি প্লাস চার্জ রাখো তাহলে সেটা নাইট্রোজেনের -I এফেক্টকে সাফার করবে, তার ফলে সেই ক্যানোনিক্যালটার কন্ট্রিবিউশন টুয়ার্ডস ওভারঅল স্ট্রাকচার উইল প্রবাবলি বি মিনিমাম or less, much less compared to this one. And এখানে this is the maximum separation between the plus charge and the electronegative nitrogen that you can get. So probably that is why, but it is not validated, at least not that I know of. তো ওই যে এই কথাটা যে সত্যি এই প্লাস চার্জটা নাইট্রোজেনের উপরে অতটা থাকে না, প্যারা কার্বনের উপরে অনেক বেশি থাকে, সেটাকে ভেরিফাই করতে গেছে। এইখানে যদি এরকম একটা রেজোন্যান্স ক্যানোনিক্যালের কথা ভাবা হয় যে জায়গায় এইখানে এর কন্ট্রিবিউশন কম, এর কন্ট্রিবিউশন অনেক বেশি, ইট ইজ দ্য প্লাস চার্জ ইজ মোস্টলি লোকালাইজ অ্যাট C4 অ্যান্ড নট অন দ্য নাইট্রোজেন, তাহলে আমরা একটা কথা বলতে পারি যে এই হাইড্রোজেনের জায়গায় যদি আমরা একটা সাপোজ R গ্রুপ নিই এবং আরেকটা সাবস্ট্রেট নেওয়া হয় যেখানে এই C4 এর উপরে একটা R গ্রুপ দেওয়া আছে, যেখানে R গ্রুপগুলো হচ্ছে +I এফেক্ট দেখাবে, তাহলে এই C4 এর উপরে থাকা R গ্রুপ প্লাস চার্জকে অনেক বেশি স্টেবিলাইজ করতে পারবে, বিকজ C4 এর উপরেই ম্যাক্সিমাম প্লাস চার্জটা রয়েছে। নাইট্রোজেনের উপরে থাকা R গ্রুপ প্লাস চার্জকে খুব বেশি স্টেবিলাইজ করতে পারবে না, কারণ নাইট্রোজেন ইন্ট্রিনজিক্যালি প্লাস চার্জকে শেয়ার করছে না, অত বেশি শেয়ার করছে না। অ্যাজ এ রেজাল্ট, this number 1 compound and number 2 compound এর মধ্যে যদি under the same condition if I measure the rate, then the rate of the reaction should be much faster for this one compared to that one. এখানে আমরা যদি K2 দেখি তাহলে K2 is 100 times than that of K1, which means যে আমাদের এই রেজোন্যান্স ক্যানোনিক্যাল গুলোর তুলনায় এই রেজোন্যান্স ক্যানোনিক্যালের স্টেবিলাইজেশন অনেক বেশি এফেক্টিভ, because even though an ethyl group is present here which is supposed to stabilize the positive charge, this being the minor canonical, it cannot show its +I effect to the full extent. On the other hand, in case of the compound 2 or compound B, the cation B,
the methyl being present at C4 and the C4 being the atom which is sharing the positive charge, bulk positive charge, it is showing its plus I effect to a much greater extent, stabilizing the corresponding carbocation, and undoubtedly their transition state that is being formed, it is at the transition state where the plus charge is shared by C4 much more compared to nitrogen, as you can see from the canonicals, because if this canonical is more contributing, then also in the transition state nitrogen has very little delta positive, but C4 has much more delta positive, and therefore we can pretty much say that this methyl will be stabilizing this carbocation more. This ethyl cannot stabilize this cationic intermediate that much. Therefore, the transition state leading to this cation will be less stabilized. This one will be more stabilized. TS leading to this one will be more stabilized, and rate of the reaction should be faster. Rate of the reaction should be faster. এবং এটা তো আগেও দেখা গেছে যে আমরা যদি এই রিয়াকশনটাকে H2O18 দিয়ে চালিয়ে নিয়ে যাই, সেখানে আমরা যখন প্রোডাক্ট দেখছি তখন এই জায়গাটাতে তো O18 ঢুকছেই, কিন্তু আমরা যদি স্টার্টিং মেটেরিয়ালকে রিকভার করি, সেই স্টার্টিং মেটেরিয়ালে কিন্তু অক্সিজেন 18কে এই নাইট্রোজেনের উপরে খুব একটা বেশি ঢুকতে দেখা যাচ্ছে না। তার মানে রিয়াকশনটা খুব একটা রিভার্সিবল নয়। নাইট্রোজেন যখন জলকে ছেড়ে দেয় তখন তারপর আর জল নাইট্রোজেনের উপরে ফিরে আসে না, তার কারণ হচ্ছে নাইট্রোজেনের উপর খুব একটা প্লাস চার্জ নেই। So basically it is at the C4 where the plus charge is and water or the any other nucleophile goes there. এবার এখান থেকে আমাদের একটা কোশ্চেন, সেটা তুমি আগেও দেখেছো, সেটা হচ্ছে প্যারাক্রিজল থেকে যে আমাদের আমরা যে ডাইইনন ডেরিভেটিভটা বানাই ক্যারোজ অ্যাসিড দিয়ে, সেটাকে সালফিউরিক অ্যাসিড মিথানল দিয়ে ট্রিট করলে ডাইইনন ফেনল রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে টু মিথাইল কুইনল বা মিথাইল কুইনল তৈরি হয়। মিথাইল কুইনলের এই চারখানা পজিশন, যদি এটা কুইনল হয়, এই চারখানা পজিশন ইকুইভ্যালেন্ট, তাহলে যে কোনো জায়গায় তুমি মিথাইল বসাতে পারো। তাই তুমি মিথাইল কুইনল না বললেও চলে, মিথাইল কুইনল বললেও হয়। তো সেই একই রকমভাবে আমরা একটা 4 নাইট্রোঅ্যানিলিন ডেরিভেটিভ নিয়ে একই রকম ট্রান্সফরমেশনের দিকে চলে যেতে পারি। 4 নাইট্রোঅ্যানিলিন নিয়ে তাকে যদি আমরা জিঙ্ক অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস অ্যালকোহল দিয়ে ট্রিট করি, তাহলে সেটা NaOH হবে। তারপরে সেটা অ্যাসিডিক মিডিয়ামে ব্যাম্বার্জার রিঅ্যারেঞ্জমেন্ট দেবে। ব্যাম্বার্জার রিঅ্যারেঞ্জমেন্টে প্লাস চার্জটা এখানে কনসেন্ট্রেটেড থাকে, অতএব ওয়াটার এখানে অ্যাটাক করবে। ওয়ান্স ইট ডাজ অ্যাটাক দিস, ইউ ক্যান সি দ্যাট দিস ক্যান নট টটোমেরাইজ, কারণ এখানে মিথাইল আছে। নর্মালি এই জায়গাটাতে হাইড্রোজেন থাকে, দেয়ারফর ইট টটোমেরাইজেস, বাট এইখানটাতে মিথাইল আছে, ও টটোমাইজ করতে পারবে না। ভালো কথা, টটোমাইজ করতে পারবে না, বাট মিডিয়ামে যেহেতু অ্যাসিড আছে, এই যে ইমিনটা এটা স্লোলি হাইড্রোলাইজড হবে অ্যান্ড ইট উইল বিকাম আ ডাইইনন intermediate, the same diinon intermediate that you can access from প্যারাক্রেজল। এবং তারপরে যদি একে এই একই সেম কন্ডিশনে তুমি ফেলে দাও, তাহলে ও কুইনল চলে যাবে বা 2 মিথাইল কুইনলে চলে যাবে। তার ফলে এই ট্রান্সফরমেশনটাও কিন্তু পরীক্ষাতে আসে। তার মানে এখানে দুটো রিঅ্যারেঞ্জমেন্ট কাজ করছে। প্রথমে হচ্ছে এইটা থেকে ব্যাম্বার্জার রিঅ্যারেঞ্জমেন্ট করে তুমি এইটা বানাও, এবং তারপরে সেইটা থেকে তুমি ডাইইনন ফেনল করে 2 মিথাইল কুইনল বানাও। তার মানে এখান থেকে ফার্স্টে এইটা, তারপর সেখান থেকে এইটা। এটা দিতে পারে, দিয়ে বলতে পারে তোমাকে যে দুটো রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন দিয়ে হচ্ছে, কি কি মেকানিজম দেখাও, কিরকম কি হবে না হবে, ইন্টারমিডিয়েট কি হবে দেখাও। কোশ্চেনটা আসতে পারে। ডাইইনন ফেনলেও আমরা যেরকম বলেছিলাম যে এই কোশ্চেনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, সিনথেটিক ইউটিলিটি। হাইড্রক্সি এন ফিনাইল হাইড্রক্সিলামিন বানানোর বহু টেকনিক আছে। মুলিকেনবার্গারের টেকনিক, জিঙ্ক অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস অ্যালকোহল। তুমি ক্যাটালিটিক রিডাকশনের দিকে যেতে পারো, এখানে ডিএমএসও মিথানল মিডিয়ামে রুম টেম্পারেচারে হাই প্রেশার হাইড্রোজেন প্ল্যাটিনাম কার্বন দিয়ে পার্শিয়ালি হাইড্রোজেনেট করা হচ্ছে। অবভিয়াসলি ফুল হাইড্রোজেনেট করলে NH2 হয়ে যাবে, আমরা এখানে NaOH করেছি। রোডিয়াম কার্বন দিয়ে হাইড্রোজেন দিয়ে করা হয়, বাট দিস রিএজেন্টস আর প্রবাবলি নট ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। এই রিএজেন্টটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, এবং এই জিনিসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই জন্য যে আমরা এখানে প্যারা অ্যামিনোফেনল পাই। প্যারামিনোফেনল বানানোটা এমনিতে একটু শক্ত, কারণ ফেনলের নাইট্রেশন করতে গেলে সব অক্সিডেশন হয়ে যায়। যেটা করে সেটা হচ্ছে ফেনলের প্রথমে নাইট্রোসেশন করে, তারপর নাইট্রোসটাকে রিডিউস করে NH2 করে। NO2 ঢুকিয়ে তুমি যদি সেটাকে রিডাকশন করে NH2 করতে চাও, তাহলে সেটা কিছুটা প্রবলেমেটিক, কারণ নাইট্রেশন অফ ফেনল যেহেতু সাসেপ্টেবল টু অক্সিডেশন, দিস মাইট ক্রিয়েট আ প্রবলেম। তো এটা প্যারামিনোফেনল বানানোর খুব সুন্দর টেকনিক। এটা প্রথমে নাইট্রো কম্পাউন্ড নাও, সেটাকে ইন সিটু
এন ফিনাইল হাইড্রোক্সিলামিন বানাও এবং রিয়াকশন কন্ডিশন এমন রাখো যাতে সেখানে ব্যাম্বার্জার হয়ে গিয়ে 4 অ্যামিনোফেনল থাকে। যদি তুমি মিডিয়ামে অন্য কিছু নিউক্লিওফাইল হিসেবে ইউজ করো তাহলে করেসপন্ডিং ইথার ডেরিভেটিভ পেতে পারো। তার মানে এই কম্পাউন্ডটা থেকে ইনসিটু এটা তৈরি হবে, তারপরে এখান থেকে জল বেরিয়ে যাবে এবং এইখানটায় প্লাস চার্জকে অ্যাটাক করবে মিথানল, তারপর সেখান থেকে অ্যারোমাটাইজেশন ইত্যাদি ইত্যাদি হয়ে আমরা এই করেসপন্ডিং টার্গেট মলিকিউলটা পাবো। যেমন আমরা এখানে একটা ইলেকট্রিসিটি দিয়ে রিডিউস করছি, ইলেকট্রোকেমিস্ট্রি ইউজ করেছি, ইলেকট্রিসিটি দিয়ে রিডিউস করছে। এটা এখন খুব হট টপিক, একটা মেজার্ড অ্যামাউন্টের ইলেকট্রিসিটি দিয়ে কম্পাউন্ডকে রিডাকশন করা বা অক্সিডেশন করা। তো সেখানে এই রিয়াকশন করে মিডিয়ামে ওরা অ্যাকুয়াস H2SO করে রেখেছে, তার মানে ওয়াটার নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। তার মানে আমি এই জায়গাটাতে OH কে ঢুকতে দেখবো। যদি আমাদের হ্যালাইড ঢোকাতে হয় তো মিডিয়ামে তাহলে ধরো আমরা যদি HF রাখি, অ্যানহাইড্রাস HF, তার কারণ আমরা চাইছি F- রিয়াকশন করুক, ওয়াটার রিয়াকশন না করুক। তো হাইড্রোজেন প্ল্যাটিনাম O2 দেওয়া আছে, তার মানে NO2 থেকে NaOH হবে, তারপরে OH বেরিয়ে যাবে, HF দেওয়া আছে মানে প্রোটনেশন হয়ে OH2+ বেরিয়ে যাবে, ফ্লোরাইড অ্যাটাক করবে, 4 ফ্লোরোঅ্যানিলিন তৈরি হলো। কনসেন্ট্রেটেড HCl যদি দিই তাহলে 4 ফ্লোরোঅ্যানিলিন তৈরি হবে। সব ক্ষেত্রেই এই ইন্টারমিডিয়েটটা ইনভলভ থাকবে। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ব্যাম্বার্জার রিঅ্যারেঞ্জমেন্ট, সিনথেটিক অ্যাপ্লিকেশন অফ ব্যাম্বার্জার রিঅ্যারেঞ্জমেন্ট, যেটা আমাদের এই ধরনের 4 পজিশনে NH2 রেসপেক্টে 4 পজিশনে একটা ফাংশনালাইজেশন করতে হেল্প করে। এবং যেহেতু NH2 হাইলি রিঅ্যাক্টিভ, তাহলে তার সিলেক্টিভলি 4 পজিশনকে ফাংশনালাইজ করা ভায়া অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ইজ এ লিটল বিট ডিফিকাল্ট। যেমন ব্রোমিনেশন করলে 3খানা ঢুকে যায় ইত্যাদি, এই জিনিসগুলো আমরা আগে দেখেছি। আচ্ছা, এরপর যেটা আজকের সর্ট অফ ফাইনাল রিঅ্যারেঞ্জমেন্ট, যেটা এই লেকচারের ফাইনাল রিঅ্যারেঞ্জমেন্ট, সেটা হচ্ছে বেঞ্জিডিন। বেঞ্জিডিন রিঅ্যারেঞ্জমেন্ট, যেটাকে নিকোলাই জিনিন যেটা নিয়ে কাজকর্ম করেছিলেন এবং যার জন্য ওটাকে জিনিন বেঞ্জিডিন রিঅ্যারেঞ্জমেন্ট বলা হয়, সেটাতে অসংখ্য প্রোডাক্ট তৈরি হয়। টু বি অনেস্ট, আমরা এই সবকটা প্রোডাক্টের কি করে তৈরি হয় সেটা দেখবো না, সেটা আমাদের বইতে আছে, অনেক বইতেও আছে। তুমি যদি ইন্টারেস্টেড হও তাহলে সেখান থেকে দেখো। কিন্তু আমাদের এই কোর্সের প্রেক্ষিতে বেসিক্যালি আমরা একটা প্রোডাক্ট কি ম্যাক্সিমাম দুটো প্রোডাক্ট নিয়ে ইন্টারেস্টেড। এর যে স্টার্টিং মেটেরিয়াল সেটা হচ্ছে 1,2-ডাইফিনাইল হাইড্রোজেন, 1,2-ডাইফিনাইল হাইড্রোজেন। এবং 1,2-ডাইফিনাইল হাইড্রোজেন তাকে HCl দিয়ে যদি ট্রিট করা হয় তাহলে সেখান থেকে বেঞ্জিডিন, ডাইফিনাইল ডাইফেনিলিন, অর্থোবেঞ্জিডিন, অর্থোসেমিডিন, প্যারাসেমিডিন, এই ধরনের 5 রকম প্রোডাক্ট তৈরি হয়। তার মধ্যে আমরা এই দুটো প্রোডাক্ট নিয়ে বেশি ইন্টারেস্টেড। So it is basically an acid catalyzed conversion of hydrazoarine. This is a hydrazoarine which is accessed by reduction of nitrobenzene under alkaline reaction condition, and that hydrazoarine under acid catalyzed condition it converted to diamino biaryl, কারণ এটা biphenyl derivative, and amino diarylamine, which are these compounds. তার মানে এই তিনটে বেসিক্যালি একরকম দেখতে, কার্বন কার্বন বন্ড আছে এবং সেই অ্যারোমেটিক রিং এর উপরে কোথাও একটা NH2 গ্রুপ আছে, আর এই দুটো আবার আলাদা। এগুলোকে আমরা বলছি অ্যামিনো ডাইয়ারাইলামিন। তার মানে হচ্ছে NH এর উপরে দুটো অ্যারোমেটিক রিং আছে। তো এই জিনিসটা তৈরি হবে এবং এটা সাধারণত অ্যাকুয়াস কিংবা ইথানলিক সলিউশন অফ HCl বা H2SO4 এ ক্যারি আউট করা হয়। লেট আস চেক যে কি কি অবজারভেশন আছে। এই মেকানিজম নিয়ে কিন্তু কেমিস্টরা বহুদিন চর্চা করেছে এবং মেকানিজম সেটেল হতে অনেক সময় লেগেছে। আমরা যে মেকানিজমটা পড়বো সেটা এক্স্যাক্টলি কারেক্ট মেকানিজম নয়, বাট ফর আওয়ার পারপাস ইট উইল ডু। আমাদের অবজারভেশন হচ্ছে কি কি, দেখো, রেট অফ রিয়াকশন হচ্ছে রেট কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই এর কনসেন্ট্রেশন মাল্টিপ্লাইড বাই H+ এর ডাবল, অর্থাৎ টু দ্য পাওয়ার 2। তার মানে সেকেন্ড অর্ডার উইথ রেসপেক্ট টু অ্যাসিড ক্যাটালিস্ট, ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু দি হাইড্রাজোয়ারিন অর 1,2-ডাইফিনাইল হাইড্রোজেন। এবার রিঅ্যাক্টিভিটি অফ দি হাইড্রাজোবেঞ্জিন যত ইনক্রিজ করে, এইটা রিঅ্যাক্টিভিটি যত বেশি হয়, অর্থাৎ এখানে যদি তুমি ইলেকট্রন রিলিজিং গ্রুপ বিভিন্ন জায়গায় বসাতে থাকো তাহলে এর অ্যাসিড ডিপেন্ডেন্স কিন্তু কমে যায়, কোনো সময় এটা ফার্স্ট অর্ডারও হয়ে যেতে পারে। সো দিস ইজ আ কমপ্লিকেটেড সিনারি। দিস ফ্যাক্ট টেলস ইউ দ্যাট দিস ইজ নট আ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড মেকানিজম। আচ্ছা, যদি আমরা এই দুটো নাইট্রোজেনকে লেভেল নিই, N15 নিই, তাহলে আমাদের pKi আসছে, তার মানে এই NN বন্ডটা RDS এ ভাঙছে। আবার আমরা যদি এই যেখানে সিগমা বন্ডটা এস্টাবলিশড হয়েছে, তার মানে বেসিক্যালি এই সিগমা বন্ডটা ভেঙেছে এবং এই দুটো পয়েন্টে সিগমা বন্ড এস্টাবলিশড হয়েছে। আই হ্যাভ টু অ্যাডমিট দ্যাট বিকজ এই নাইট্রোজেনের রেসপেক্টে এটা প্যারা পজিশন, এই নাইট্রোজেনের রেসপেক্টে এটা প্যারা,
এই নাইট্রোজেনের রেসপেক্টে এটা প্যারা, এই নাইট্রোজেনের রেসপেক্টে এটা প্যারা, তাহলে এনএন সিগমা বন্ডটা মাইগ্রেট করে চলে গেছে সিসি সিগমা বন্ডের সঙ্গে। যখনই আমরা বলছি সিগমা বন্ড মাইগ্রেট করেছে, আমাদের মাথায় আসছে ক্লেইজেন বা ইত্যাদি, তার মানে এটা একটা সিগমাট্রপিক শিফট হতে পারে। ইউ উইল সি দ্যাট দিস ইজ অ্যাকচুয়ালি আ সিগমাট্রপিক শিফট। তার মানে এখানে অ্যাকচুয়ালি কোনো গ্রুপ মাইগ্রেট করেনি, যেরকম হফম্যান মার্টিয়াসে অ্যালকিল গ্রুপ মাইগ্রেট করছে, অর্টনে ক্লোরিন মাইগ্রেট করছে, প্যাম্বারজারে OH2 মাইগ্রেট করছে বা OH মাইগ্রেট করছে বা হোয়াট এভার। এখানে কোনো গ্রুপ মাইগ্রেট করেনি, এখানে যে মাইগ্রেশনটা হয়েছে সেটা হচ্ছে এনএন সিগমা বন্ডে, সেটা তো কনভার্টেড হয়ে গেছে সিএন সিগমা বন্ডে। তো তাহলে এই জায়গায় তো কোথাও একটা এখানে তো হাইড্রোজেন ছিল, তার জায়গায় যদি তুমি ডয়টেরিয়াম নাও তাহলে কি তুমি পিকেআই পাবে? বলছে না, পিকেআই পাওয়া যাচ্ছে না, সিডি বন্ড ডাজ নট ব্রেক ইন আরডিএক্স। ক্রসওভার এক্সপেরিমেন্ট করেছে এটা দেখার জন্য যে রিঅ্যারেঞ্জমেন্টটা কি ইন্টার না ইন্ট্রামলিকিউলার। এটা পরীক্ষায় বহুবার দিয়েছে, অতএব এই জিনিসটা ভালো করে দেখে নেবে। এখানে যেটা গন্ডগোল হয় সেটা হচ্ছে এই মিথাইলের রেসপেক্টে সিগমা বন্ডটা কোথায় যাবে। অবভিয়াসলি নাইট্রোজেন রেসপেক্টে প্যারা পজিশনে যাবে। তাহলে যখন আমরা কম্পাউন্ডটা পাবো সেখানে এই সিগমা বন্ডের রেসপেক্টে মিথাইলটা মেটাতে থাকবে, কারণ এই পজিশনের রেসপেক্টে মিথাইলটা মেটা। আরো সহজ করে বলতে গেলে এনএইচ এর রেসপেক্টে মিথাইল অর্থতে আছে, তাহলে পুরো এই জিনিসটা আগে এঁকে নাও। এটাকে আগে এঁকে নেওয়ার পর এনএইচ এর রেসপেক্টে বা NH2 রেসপেক্টে তখন তুমি মিথাইলটাকে করেসপন্ডিং অর্থ পজিশনে বসিয়ে দাও। সেটা তুমি এখানে বসিয়ে এটাকে এখানেও বসাতে পারো, এইটাকে তুমি এখানেও বসাতে পারো, বা এইটাকে তুমি এখানেও বসাতে পারো, যা ইচ্ছা। কিন্তু NH2 রেসপেক্টে মিথাইল কিন্তু অর্থতে যাবে। তাহলে এরকম দুটো কম্পাউন্ড নিয়েছে, একটা ম্যাজেন্টা কালারের, একটু ডিফারেন্ট, একটাতে একটা মিথাইল আছে এবং সেটা লেভেল, আর একটাতে আমরা দুটো মিথাইল নিয়েছি যেটা আননন লেভেল। তাহলে এখান থেকে আমরা ক্রস ওভার এক্সপেরিমেন্ট করে দেখতে পাচ্ছি আমরা কোনো ক্রসওভার প্রোডাক্ট পাচ্ছি না, সব নর্মাল প্রোডাক্ট। এটা এই ব্লু কম্পাউন্ডটা থেকে এসছে, এটা এই ম্যাজেন্টাটা থেকে এসছে, কিন্তু এই ধরনের কোনো জিনিস পাচ্ছি না যেখানে এই একটা রিং এর সাথে এই একটা রিং জুড়ে গেছে, এরকম কিন্তু কোনো জিনিস পাওয়া যাচ্ছে না, এটা আমরা পাচ্ছি না। বা এই রিংটা জুড়ে গেছে এরকম কোনো জিনিস আমরা পাচ্ছি না যেখানে দুটো মিথাইল আছে এবং একটা লেভেল নয়, অথবা একটা মিথাইল আছে আর অন্য রিংটায় কোনো মিথাইল নেই, আমরা পাচ্ছি না। তার মানে আমরা ক্রসওভার প্রোডাক্ট পাচ্ছি না। এই এক্সাম্পলটাও দিয়েছে যেখানে দুটো মার্কার ওএমই, এখানে দুটো মার্কার ওইটি, দুটো লিঙ্ককে আলাদা করার জন্য দুটো আলাদা মার্কার দেওয়া আছে, এখানে দুটো মার্কার ওইটি, এখানে দুটো ওএমই, এবং সেখানেও দেখা যাচ্ছে ওএমই গুলো এনএইচ এর রেসপেক্টে অর্থ হবে, ওইটিরও অর্থ হবে, কিন্তু আমরা এই ধরনের কোনো জিনিস কিন্তু পাচ্ছি না যেখানে ওএমইও আছে ওইটিও আছে। তাহলে এই সমস্ত জিনিসপত্র নিয়ে আসার পরে প্রথম যে মেকানিজমটা দেওয়া হয়েছিল বহু ডেলিভারেশনের ফর্ম, আফটার মাচ ডেলিভারেশন, সেটা হলো এই, যেখানে প্রথমে এই ধরনের লেস রিঅ্যাক্টিভ সাবস্ট্রেটের জন্য এটাকে প্রোটনেশন করো এবং দু জায়গায় প্রোটনেশন করো, অর্থাৎ ডাইক্যাটায়ন তৈরি করো, এবং এই ডাইক্যাটায়নটাকে আমরা তারপরে যদি একটা সিগমাট্রপিক শিফট করি, যেখানে এনএন বন্ডটাকে 1 1 নাম্বারিং দেওয়া হলো, তারপরে অ্যারোমেটিক রিং এর গা দিয়ে 2 3 4 5 2 3 4 5 ইলেকট্রন ঘোরাও, যেহেতু সিগমাট্রপিক শিফট রিসাইক্লিক রিঅ্যাকশন, ইলেকট্রন কোন দিকে ঘোরাচ্ছ ইটস নট ইম্পর্টেন্ট। আমি একদিকে ঘুরিয়েছি, আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়েছি, তুমি ক্লকওয়াইজও ঘোরাতে পারো। 5 5 sigmatropic shift which will establish a sigma bond between the C5 of one ring to the C5 of the other. C5 মানে sigmatropic shift এর নোমেনক্লেচার অনুযায়ী যদি তুমি এমনি নাম্বারিং করো তাহলে অবভিয়াসলি এটা 4 কার্বন হবে, বিকজ এটা এক নম্বর কার্বন, এটা 4 কার্বন, and this is a 4 prime because this is 1 prime. তো যাই হোক, প্যারা কার্বনের মধ্যে সিগমা বন্ড এস্টাবলিশড হলো এবং দেন both rings will try to regain aromaticity. After losing the 2 protons it will become the benzene. And if this is not a 5 5 sigmatropic shift, instead of combination between this C5 and C5, if this combination is between para carbon of one ring and ortho carbon of the other, then it is a 3 5 sigmatropic shift. It will lead to formation of diphenylene. And if the combination is between 3 and 3, then obviously we have this compound, orthobenzene. এইগুলো নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না, এগুলো বইতে করে দেওয়া আছে। If you are interested, please look it up. বাট এখান থেকে কখনো কোনো কিছু জিজ্ঞাসা করেনি, কাজে এই অ্যাডিশনাল ডিসকাশনটার মধ্যে আমরা এই মুহূর্তে ঢুকলাম না। ইফ ইউ আর ইন্টারেস্টেড প্লিজ গো থ্রু দ্যাট, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স আস্ক মি ইন দ্য ক্লাস। কিন্তু এই যে মেকানিজমটা না, এই মেকানিজমটা এখন অ্যাকচুয়ালি আর সত্যিকারের মেকানিজম বলে মনে করা হয় না, এটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, এবং এটাকে চ্যালেঞ্জ করে বলা হয়েছে যে এই জিনিসকে যদি কেউ আলাদাভাবে তৈরি করে তাহলে এর তো বেঞ্জিন রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার কথা, বিকজ দিস শুড বি a veritable intermediate in our proposed mechanistic pathway. এটাই আমাদের একটা ইন্টারমিডিয়েট হওয়া উচিত, কারণ আমরা এটাকে তো এখানে দেখতে পাচ্ছি এটা ইন্টারমিডিয়েট হবে, কিন্তু এটাকে তুমি যদি বানাও
এ বেঞ্জিন রিঅ্যারেঞ্জমেন্টে পার্টিসিপেট করেই না, তাহলে এটা হচ্ছে কি করে? তো এখন মেকানিজমটা একটু চেঞ্জ হয়ে গেছে। মেকানিজমটা বলে যে ডাইপ্রোটনেশন হয় এবং একটা ডাইকাটায়ন তৈরি হয়, বাট ইট ইজ নট অন দি বোথ হাইড্রোজেন, নট অন নাইট্রোজেন। কারণ এখানে এটা ট্রিমেন্ডাস রিপালশনের মধ্যে থাকবে, বুঝতেই পারছো, দিস NN বন্ড বিকামস ভেরি উইক, বাট অ্যাট দ্য সেম টাইম দি স্পিসিস শুড বি ভেরি হাই এনার্জি, and probably formation under this reaction condition will be kind of difficult. এটা তৈরি করা খুব শক্ত। সো মেবি দিস নাইট্রোজেন গেটস প্রোটনেটেড, যে দুটো নাইট্রোজেন যেহেতু সিমিলার, তুমি একটাকে প্রোটনেট করো আর আরেকটার ক্ষেত্রে তুমি এই যে ইপসো কার্বনটা রয়েছে, অর্থ মেটা প্যারা ইপসো কার্বনটাকে প্রোটনেট করো, and then you shift this NN sigma bond, make this ring a nucleophilic species and this ring an electrophilic species, where this paracarbon attacks that paracarbon and establishes a sigma bond. Losing 2 protons will give you benzidine. And again, if the attack is from one paracarbon of one ring to one of the orthocarbons of the other ring, then you have this type of diphenyl formation. So this is the current and prevailing mechanism. However, a word of caveat, সেটা হচ্ছে পরীক্ষার খাতায় তুমি যদি এইটা লেখো তাহলে কিন্তু নাম্বার দেওয়া হয়, জেনারেলি নাম্বার দেওয়া হয়। এই মেকানিজমটা if you find it too much difficult or too hard to understand, তাহলে তুমি এই মেকানিজমটা দিতে পারো। যদিও এই মেকানিজমটা এখন অবসলিট হয়ে গেছে, তবুও বহু বইতে এই মেকানিজমকে স্ট্যান্ডার্ড মেকানিজম হিসেবে দেখানো হয়, এবং সেই অর্থে এটাকে কমপ্লিটলি ডিসকার্ড করে দেওয়া এখনো অবধি আমরা দেখি না। বাট দ্যাট এটাকে লেখাটাও একটা সার্টেন রিস্কের মধ্যে পড়বে, তার কারণ এরকম ডিসিশন হতে পারে যে তাহলে এটা লিখলে নাম্বার দেওয়া হবে না। মেবি যদি সেটা হয় তাহলে তোমার লস হবে, বাট ইফ উই ক্যান ম্যানেজ দিস ওয়ান, তাহলে তুমি সেফ সাইডে থাকবে। ওকে, আই টোল্ড ইউ দ্যাট the last rearrangement is benzene for this video lecture, but we have a little bit of time, so let us utilize that. এটাকে একটু ইউটিলাইজ করি এবং আমরা আরেকটা রিঅ্যারেঞ্জমেন্ট আছে, এটা এই সেকশনের মধ্যেই পড়ে, সেটা হচ্ছে এন অ্যাজো থেকে সি অ্যাজো রিঅ্যারেঞ্জমেন্ট, সেটা আমরা একটু পড়ি। আমরা অ্যানিলিনের ডাইজোটাইজেশন জানি, এর আগে আমরা বহুবার পড়েছি, অনেকবার পড়েছি, বহু জায়গায় পড়েছি, সেম 3-তেও পড়েছি, সেম 4-এও পড়েছি, যখন আমরা অ্যামিনের ডায়াজো কাপলিং, অ্যামিন থেকে ডায়াজোনিয়াম তৈরি হচ্ছে, তার থেকে ডায়াজো কাপলিং রিয়াকশন পড়েছি, ডায়াজোনিয়াম সল্টের রিয়াকশন পড়েছি, সেরকম ডায়াজোটাইজেশন বহু জায়গায় পড়া হয়েছে। তাহলে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিনের উপরে NNO2HCl আন্ডার লো টেম্পারেচার দিলে এই Aren2+ তৈরি হবে। এই ডায়াজোনিয়াম সল্টগুলোকে যদি আমরা ফেনলিক কম্পাউন্ড লাইক ফেনল অর বিটানাকথল অথবা NN ডাইঅ্যালকিলামিনের মতো, যাদের সমস্ত হাইলি অ্যাক্টিভেটেড অ্যারোমেটিক রিং রয়েছে, অ্যাক্টিভেটেড টুয়ার্ডস অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, যদি সেটা করি তাহলে তাদের সঙ্গে যদি মিশিয়ে দিই তাহলে তারা কাপলিং রিয়াকশনে পার্টিসিপেট করে এবং রং বেরঙের ডাই তৈরি করে। What happens if I do the reaction with not a tertiary alkylamine, tertiary aromatic amine, but a primary aromatic amine like aniline? তো অ্যানিলিনের সঙ্গে যখন কাপলিং হবে তখন কিন্তু ফার্স্টে আমাদের এন কাপলিংটা হবে, সেটাও আমরা জানি যে NN কাপলিং কাইনেটিক্যালি কন্ট্রোলড, CN coupling thermodynamically controlled because the product is thermodynamically more stable, but NN coupling is kinetically controlled. Why? Because nitrogen যখন coupling করে aromaticity disturbed হয় না। তাহলে এখানে হয় না কেন? এখানে যদি নাইট্রোজেন দিয়ে কাপলিং করো, এখানে কোনো প্রোটন নেই, তুমি সেটাকে ছেড়ে দিতে পারবে না, এটাকে H+ নেই, তাহলে H+ ছেড়ে দিয়ে তুমি NN coupled productটা happily will exist, it will not happen. But for aniline it can happen because aniline has a nitrogen with hydrogen. তো এখানে যখন রিয়াকশন হবে তখন NN কাপলিং আগে হবে এবং NN কাপলিং থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সি অ্যাজো, এই গ্রুপটাকে আমরা বলি অ্যাজো গ্রুপ, এই গ্রুপটাকে তো এন অ্যাজো, সরি, দিস ইজ দি এন অ্যাজো কম্পাউন্ড, যেটার নাম হচ্ছে ডায়াজো অ্যামিনো বেনজিন। এটা করে কিভাবে? এটা করে অ্যাকচুয়ালি অ্যানিলিনকে না HCl এর মধ্যে ডিজলভ করে নেয়, তারপর অ্যানিলিনটা পুরোটাই এইটা হয়ে যায় এবং তার মধ্যে অ্যাড করে NaNO2। এটা যদি 1 ইকুইভ্যালেন্ট থাকে তাহলে এর হাফ ইকুইভ্যালেন্ট দেবে, কারণ অ্যানিলিনের হাফকে আমরা চাইছি নিউক্লিওফাইল হিসেবে কাজ করুক
আর half of the aniline gets converted to the diazonium salt, aryl diazonium salt, which is the electrophile. তাহলে half equivalent যাতে diazotization হয় তার জন্য half equivalent NO2 দেওয়া হয়, just enough NO2 to diazotize only half of the aniline. তাহলে মিডিয়ামে এইটা তৈরি হয়ে বসে আছে এবং এইটাও তৈরি হয়ে বসে আছে, এখন কোনো রিয়াকশন কিন্তু হচ্ছে না কারণ এর কোনো নিউক্লিওফিলিসিটি নেই, নাইট্রোজেনের লোন পেয়ার টোটালি প্রোটোনেটেড হয়ে বসে আছে। এবার মিডিয়ামে সোডিয়াম অ্যাসিটেট যেই দেবো, সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, স্ট্রং বেস এবং অ্যাসিডিক অ্যাসিড, উইক অ্যাসিডের সল্ট, কারণ একটা বাফারিং কন্ডিশন তৈরি হবে এবং সেখানে মিডিয়ামের পিএইচটা একটু অ্যালকালাইনের দিকে যাবে এবং সঙ্গে সঙ্গে এই প্রোটনটাকেও খেয়ে নেবে। যেই প্রোটনটাকে খেয়ে নিল, মিডিয়ামে অ্যানিলিন লিবারেটেড হলো, অ্যানিলিন সঙ্গে সঙ্গে এই ইলেকট্রোফাইলকে দেখবে এবং এনএন কাপলিং করে ডায়াজোঅ্যামিনোবেনজিন তৈরি করে ফেলবে। এবার এই ডায়াজোঅ্যামিনোবেনজিনকে যদি আমি এই কেসিপিটাকে যদি টিসিপিতে কনভার্ট করতে চাই, তাহলে আমাকে অ্যাকুয়াস এইচসিএল দিয়ে হিট করতে হবে, যেটা জেনারেলি কেসিপি থেকে টিসিপিতে যেতে গেলে ওই একই রিয়েজেন্ট দিয়ে রিয়াকশন করতে হয়। এই যে এখানে ডাইলিউট এইচসিএল দেওয়া ছিল, তার মানে এই মিডিয়ামে তো কাপলিং যখন হচ্ছে তখন অ্যাসিড আছেই, তার সাথে একটা বাফারিং কন্ডিশন হচ্ছে, তো আমরা অ্যাকুয়াস এইচসিএল দিয়ে এটাকে হিট করছি। তাহলে দেখো এই পুরো লাল রঙের গ্রুপটা নাইট্রোজেন থেকে মাইগ্রেট করে প্যারা পজিশনে চলে গেছে। এই কম্পাউন্ড হচ্ছে এ অ্যাজো, তার মানে নাইট্রোজেনের উপর অ্যাজোটা আছে, আর এই অ্যাজো গ্রুপটা তারপর চলে এসছে সি অ্যাজো, কার্বনের উপরে চলে এসছে এবং এর নাম হচ্ছে ডায়াজো অ্যামিনোবেনজিন, এর নাম হচ্ছে অ্যামিনো অ্যাজোবেনজিন। নাম দুটো খুব কাছাকাছি ফলে গুলিয়ে যাওয়ার বিরাট সম্ভাবনা থাকে, সেটা একটু দেখে নাও। আমি ওই জন্য নোমেনক্লেচার একটা নোট দিয়েছি। সেটা হলো, যদি এই ধরনের সিস্টেম থাকে, এই ধরনের কম্পাউন্ড যেখানে এই এনএন লিঙ্কেজের একদিকে একটা হেটারো অ্যাটম আছে, যেমন এনএন লিঙ্কেজের একদিকে একটা হেটারো অ্যাটম আছে এবং তার আরেকদিকে একটা কার্বন বেস গ্রুপ আছে, তাহলে তাকে আমরা বলবো ডায়াজো কম্পাউন্ড, ডায়াজো অ্যামিনোবেনজিন, ডায়াজো অ্যামিনোবেনজিন। আর যদি এই ধরনের থাকে যেখানে এই এনএন বন্ডের উপরে আমাদের দুদিকেই কার্বন বেস গ্রুপ আছে, তাহলে তার নাম হচ্ছে অ্যাজো, তাহলে এটার নাম হচ্ছে অ্যামিনো অ্যাজোবেনজিন। তার মানে এই জিনিসটার উপরে জোরটা পড়ছে, এখানে কিন্তু ডায়াজো শব্দটা ইউজ করা যাবে না। অ্যাজো মানে হচ্ছে দুদিকে কার্বন, ডায়াজো মানে হচ্ছে একদিকে কার্বন আর একদিকে হেটেরোঅ্যাটম লাইক নাইট্রোজেন, তাহলে এটা হচ্ছে ডায়াজো অ্যামিনোবেনজিন বা এনঅ্যাজো কম্পাউন্ড, এটা অ্যামিনো অ্যাজোবেনজিন বা সিঅ্যাজো কম্পাউন্ড। তুমি এনঅ্যাজো সিঅ্যাজো নিয়ে চলতে পারো, কিন্তু পরীক্ষাতে যদি ডায়াজো অ্যামিনোবেনজিন বা অ্যামিনো অ্যাজোবেনজিন টার্মটা ইউজ করে, তাহলে তোমার নোমেনক্লেচারটা কিন্তু জানা থাকা দরকার, সেটা যদি না জানা থাকে তাহলে হবে না। যদি তুমি কাপলিং করার সময় এমন অ্যানিলিন ইউজ করো যার প্যারাপোজিশন ব্লক হয়ে বসে আছে, তাহলে এনএন কাপলিং তো হবে, কোনো অসুবিধা নেই। তারপরে যখন তুমি মাইগ্রেশনটি করাবে, তখন এই ব্ল্যাক গ্রুপটা সে পুরো মাইগ্রেট করে চলে যাবে এখানে, এন অ্যাজো থেকে সি অ্যাজো রিঅ্যারেঞ্জমেন্ট হবে, কিন্তু অর্থতে গিয়ে হবে, এটা অর্থ পজিশনে চলে যাবে, হয় এখানে না হলে এখানে, এই দুটো পজিশন তো ইকুইভ্যালেন্ট। তো আমরা এখানটায় দেখিয়েছি প্যারাপোজিশন ব্লকটা আছে, ওখানে গিয়ে লাভ নেই, ওখান থেকে অ্যারোমেটিসিটি গেন করতে পারবে না। তো এটা করে কি করে? এইটা ডাইলিউট এইচসিএল দিয়ে করা যায়, কিন্তু আরো বেটার টেকনিক হচ্ছে অ্যানিলিন হাইড্রোক্লোরাইড দাও, হুইচ ইজ এ সোর্স অফ এইচসিএল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানিলিন। তাহলে প্রথমে কি হবে, এইটা আমাদের এনঅ্যাজো কম্পাউন্ড বা ডায়াজোঅ্যামিনোবেনজিন আছে, এটাকে অ্যানিলিন হাইড্রোক্লোরাইড দিয়ে ট্রিট করছি। অ্যানিলিন হাইড্রোক্লোরাইড দিয়ে ট্রিট করলে ফার্স্টে প্রোটনেশন হবে। এবার এই সিস্টেমে যখন প্রোটনেশন হবে, এ তো অনেকটা কার্বক্সিলিক অ্যাসিডের মতো দেখতে, ওএইচ সি ডাবল বন্ডেড ও। কার্বক্সিলিক অ্যাসিডে যেরকম কার্বনিলের উপর প্রোটনেশন হয়, এখানেও তাহলে এই ডাবল বন্ডেড এন এর উপর প্রোটনেশন হবে, বিকজ দ্যাট ইজ রেজোন্যান্স লিউটাইজ না। তো হলো, হওয়ার পর তারপর ঠিক যেরকম একটা অ্যাবনর্মাল প্রোটনেশন হয়ে অ্যাসাইলিয়াম আয়ন তৈরি হয়, ঠিক এখানেও ঠিক সেরকমই হবে, বিকজ আই নিড টু ডিট্যাচ দিস রিং from that part. So I have to somehow protonate this one. So this is kind of a abnormal high energy species, but this will form, because if this forms, this nitrogen kicks this part out, এটাকে বের করে দিচ্ছে। তার মানে মিডিয়ামে অ্যানিলিন বেরিয়ে এলো এবং সেখান থেকে তুমি এইখান থেকে তুমি কিন্তু মানে ফিনাইল ডাইজোনিয়াম ক্লোরাইডটাকে পেলে। খেয়াল করে দেখো, এই যখন এইচ প্লাস দিয়েছে, এই কিন্তু নিজে আবার অ্যানিলিন তৈরি করেছে, তার মানে মিডিয়ামে এমনিতেই অ্যানিলিন আছে, এখান থেকে অ্যানিলিন আবার বেরিয়েও এসছে। তো এই অ্যানিলিনটা এবার কাপলিং করতে পারে, যখন কাপলিং করবে তখন দুভাবে কাপলিং করবে, যদি কাইনেটিক্যালি কন্ট্রোল কাপলিং হয় তাহলে এনএন কাপলিং, কিন্তু যদি থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল কাপলিং করে তাহলে সিএন কাপলিং করবে। যদি সিএন কাপলিং করে তাহলে প্যারাপোজিশনে প্রবাবলি স্টেরিক হিন্ড্রেন্সের জন্য অর্থতে অতটা ঢুকবে না, কারণ প্যারাপোজিশন অ্যাভেলেবেল আছে। তো প্যারাতে ঢুকলো, অ্যারোমেটিসিটি গেইন করলো, আমরা পেয়ে গেলাম আমাদের অ্যামিনো অ্যাজোবেনজিন, যেটাকে আমরা সিঅ্যাজো কম্পাউন্ড বলছি। এনএন কাপলিং হওয়ার ফলে যে কম্পাউন্ড তৈরি হয়ে থাকে সাধারণত, সেখানে আমরা আগেও দেখেছি এখানে লোন পেয়ার রিপালশন থাকে, এখানে লোন পেয়ার রিপালশন থাকে না, এখানে কনজুগেশন অতটা ভালো নেই, এখানে এক্সটেন্ডেড কনজুগেশন আছে, এখানে কনজুগেশন আছে কিন্তু কনজুগেশন অত কিছু ভালো কনজুগেশন নয়, এখানে কনজুগেশন ফর বেটার, and therefore the CHO compound is the thermodynamically controlled product, but you can convert the kinetically controlled product in AJO
to the CHO by properly tuning the reaction condition. এটা পরীক্ষায় আসে, অতএব এটা ভালো করে দেখে রাখবে। পার্টিকুলারলি এই জায়গাতে লোকে গন্ডগোল হয় কোথায়, এই কোনটা ডায়াজো অ্যামিনো বেনজিন এবং কোনটা অ্যামিনো অ্যাজো বেনজিন, এইটা লোকে অনেক সময় গুলিয়ে ফেলে। ফাইনালি আমাদের একটাই রিয়াকশন বাকি রইল, সেটা আমরা আজকে আর করবো না, সেটা থিমেটিক্যালি অন্যগুলো থেকে একটু আলাদা। সেই জন্য আমি তাকে এই যে সামারি চার্টটা দিয়েছি তার মধ্যে ঢোকাইনি, এবং সেটা রিয়াকশনটা সিলেবাসে এর আগে কখনো ছিল না। নতুন সিলেবাস যখন ইন্ট্রোডিউসড হয় তখন সেটা বাইরে থেকে নতুন করে আসে। এই রিঅ্যারেঞ্জমেন্টগুলো হপম্যান মার্টিয়াস, ফিশারে, পর্টন, ব্যাম্বার্জার, জিনিন, বেঞ্জিডিন এবং এনাজো থেকে সিয়াজো অর্থাৎ ডায়াজো অ্যামিনো টু অ্যামিনো অ্যাজো, এগুলো সব সিলেবাসে কোনো না কোনো সময় ছিল এবং কোনোদিনই বাদ যায়নি। সমলেট হাউজার বলে একটা রিঅ্যারেঞ্জমেন্ট এসেছিল যেটা পরে এসেছে, সেটাকে আমরা আরেকটা সেপারেট ভিডিও লেকচারে ডিল করবো, হুইচ উইল বি আ শর্ট ওয়ান, বাট ইট উইল নট বি ডিসকাসড ইন দিস ভিডিও লেকচার। এই সামারি শিটটা তোমার জন্য রেডি করে দেওয়া হয়েছে যাতে তুমি মনে রাখতে পারো যে কোন রিঅ্যারেঞ্জমেন্টে স্টার্টিং মেটেরিয়াল কি, কোন গ্রুপ মাইগ্রেট করছে, কি রিয়াকশন কন্ডিশন এবং প্রোডাক্ট কি। যেমন হপম্যান মার্টিয়াস যদি হয় তাহলে সেখানে অ্যালকিল গ্রুপ লাইক মিথাইল মাইগ্রেট করে, অর্থ প্যারা এইসব জায়গায় মাইগ্রেশনটা হয়। ফিশার হেফ সেই রিঅ্যারেঞ্জমেন্টটা বেসিক্যালি একটা এন নাইট্রোসো ডেরিভেটিভের উপরে হয় এবং সেটা হচ্ছে এনও গ্রুপ মাইগ্রেট করে চলে আসে এইখানে। অর্টন রিঅ্যারেঞ্জমেন্ট ক্লোরিন মাইগ্রেট করে ফ্রম নাইট্রোজেন টু প্যারা অ্যান্ড অর্থ। ব্যাম্বার্জার সেখানে ওইচ মাইগ্রেট করে ফ্রম নাইট্রোজেন টু প্যারা। হাইড্রক্সিলামিন, ইনফিনাইল হাইড্রক্সিলামিন ইজ দ্য থিং। ডায়াজো অ্যামিনো থেকে অ্যামিনো অ্যাজো, সেটা হচ্ছে একটা এই পুরো গ্রুপটা মাইগ্রেট করবে, দিস PHN2। জিনিন বেঞ্জিডিনের ক্ষেত্রে NN বন্ড মাইগ্রেট করবে, সো ইউ উইল হ্যাভ আ NN বন্ড, অ্যাট দ্য এক্সপেন্স অফ NN বন্ড ইউ উইল হ্যাভ দ্য CN বন্ড। সো আমাদের এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট রইল সমলেট হাউসের, আর আরেকটা রিঅ্যারেঞ্জমেন্ট পড়ে রইল, সেটা হচ্ছে ফিশার হেপ। এটা আমরা পড়িনি, ফিশার হেপ রিঅ্যারেঞ্জমেন্টটা এই স্টাডি মেটেরিয়াল থেকে বাদ চলে গেছে। আই উইল ইনক্লুড ইট along with the Somlet Hauser, and we will discuss that in the next video lecture. I hope that you have enjoyed this lecture and understood the concepts that I have outlined here. Thank you for your patience, and I will see you in the next one.